সিরিয়ায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এদিকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া তাদের প্রতিবেশী দেশ কিংবা পশ্চিমাদের জন্য কোনো হুমকি নয় বলে মন্তব্য করেছেন ডিফেক্টো নেতা আল জোলানি। অন্যদিকে গাজা ইসরায়েলি বর্বর হামলায় ২৪ ঘন্টায় নিহত আরও ৩৮ জন ফিলিস্তিনি। ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া, আরও ২টি গ্রাম দখল করেছে পুতিন বাহিনী। এদিকে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে জানুয়ারি মাসে ইউক্রেন সফরে যাবেন ট্রাম্পের বিশেষ দূত। ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম একটি টিকা প্রস্তুত করেছে রাশিয়া, জানবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগীর আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া তাদের প্রতিবেশী দেশ কিংবা পশ্চিমাদের জন্য কোনো হুমকি নয় বলে মন্তব্য করেছেন দেশটির ডিফ্যাক্টো নেতা আল জোলানি। দেশটির আসাদ বিরোধী দল সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের প্রধান হাদি আল বাহারা বলেছেন, দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের উচিত নতুন সিরিয়ার নীতি নির্ধারণী পর্যায়ে দেশটির কোনো রাজনৈতিক দলকে বাইরে না রাখা। এদিকে সিরিয়ায় দ্রুত ত্রাণ সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। দীর্ঘ ২৭ বছর ধরে নিজের বোনকে সামনাসামনি দেখেননি সিরিয়ার সুহা সাফাদি। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েল ও সিরিয়ার সীমান্ত বেড়ায় আলাদা হয়ে গেছেন তারা। একমাত্র ভিডিও কলে আমার বোন আর বোনের ছেলের সঙ্গে কথা হয়, ওদের ছবি দেখি, কিন্তু মুখোমুখি আমাদের দেখা হয় না ২৭ বছর। কিন্তু স্বৈরশাসক আসাদ সরকারের পতনের পর সুহা আশা করছেন সিরিয়ায় শান্তি ফিরবে এবং আবারও মুখোমুখি দেখা হবে বোনের সঙ্গে। কিন্তু আসাদ সরকারের পতনের পর থেকেই গোলানে সেনাবাহিনী মোতায়েন করে রেখেছে ইসরায়েল। বুধবারও সেখানে সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়। সবাই যখন সিরিয়ায় হামলা চালাতে অজুহাত খুঁজছে, তখনই দেশটির ডিফ্যাক্টো নেতা আল জোলানি জানিয়েছেন, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া তাদের প্রতিবেশী দেশ কিংবা পশ্চিমাদের জন্য কোনো হুমকি নয়। দেশটিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়ার জন্য সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে দেশটির আসাদ বিরোধী দল সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের প্রধান হাদি আল বাহারা বলেছেন, দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের উচিত নতুন সিরিয়ার নীতি নির্ধারণী পর্যায়ে দেশটির কোনো রাজনৈতিক দলকে বাইরে না রাখা। তিনি জানান, বিদ্রোহী নেতা আল জুলানির সঙ্গে এখনও আলোচনা না হলেও অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হচ্ছে। সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তুরস্ক ও লেবানন যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিকে জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি গেইর পেডারসেন বলেছেন, নতুন সিরিয়ায় নানা সম্ভাবনার আশা রয়েছে। চরম মানবিক সংকটে থাকা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মানুষের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পাঠানোরও আহ্বান জানান তিনি। সৃষ্টি ঘটক, ৭১। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর আবারও বাণিজ্যিক ফ্লাইট চালু হয়েছে। বুধবার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইট দিয়ে আনুষ্ঠানিকভাবে পুনরায় এটি চালু হয়। ফ্লাইটটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে সাংবাদিকদের একটি দলও ছিল। ৮ ডিসেম্বর দামেস্ক বিমানবন্দরে আসাদপন্থী বাহিনীর নিয়ন্ত্রণ হারানোর পর থেকে কোনো ফ্লাইট ওঠানামা করেনি। ওই দিন বিদ্রোহী যোদ্ধারা রাজধানীর দিকে অগ্রসর হওয়ার সময় আসাদ বাহিনী বিমানবন্দর ত্যাগ করে। এক বিমানবন্দর কর্মকর্তা জানিয়েছেন, রক্ষণাবেক্ষণ কাজ শেষে আগামী ২৪ ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইট আবারও চলাচল শুরু করবে। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করলেও দ্রব্যমূল্য একেবারেই লাগাম ছাড়া। নিত্যপণ্য থেকে জ্বালানি সবকিছুর মূল্যই ঊর্ধ্বমুখী। এই অবস্থায় হিমশিম খেতে হচ্ছে বাসিন্দাদের। দুর্বিষহ জীবনযাপন করছে দেশটির নিম্ন আয়ের মানুষেরাও। আরও জানাচ্ছেন ঋতু সাহা। স্বৈরাচার আসাদ সরকারের পতনের পর সিরিয়ার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। রাজধানী দামেস্কের বাসিন্দারা নতুন সিরিয়া গঠনের স্বপ্ন দেখলেও দেশটিতে দেখা দিয়েছে নিত্যপণ্যের সংকট। জ্বালানি তেলের সংকটের কারণে ধস নেমেছে পরিবহন ব্যবস্থায়। সরবরাহ ঘাটতির কারণে হুহু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। কোনো কিছুই এক মুহূর্তে ঠিক হয়ে যায় না।
আমাদেরকে আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে। এখানে জিনিসপত্রের দাম আকাশচুম্বী। কর্তৃপক্ষের উচিত পাইকারি ও খুচরা বিক্রেতাদের উপর নজরদারি করা। আমরা এক ধরনের শূন্যতার মাঝে বাস করছি। আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যে খাবার বা পানীয় কিভাবে জোগাড় করব তাও বুঝতে পারছি না। তবে দীর্ঘদিনের সংঘাতের পর সিরিয়ার স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, বাশার আল আসাদের পতন উদযাপনের মধ্যে কারখানাগুলো বন্ধ থাকায় খাদ্য উৎপাদনে ব্যাঘাত ঘটেছিল। তবে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিকে ফিরে আসতে শুরু করেছে। এরই মধ্যে দোকানপাট খুলতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, খাবারের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এছাড়া জ্বালানি স্টেশনে পর্যাপ্ত গ্যাস নেই, আর দামও অনেক বেশি। যাতায়াতের খরচা দিনকে দিন ব্যয়বহুল হয়ে উঠছে, কারণ এখানে পর্যাপ্ত জ্বালানি নেই। বর্তমানে আমাদেরকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে অনেক ক্ষেত্রে অর্ধেক দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। এদিকে আসাদ সরকার পতনের ফলে বৈদেশিক বাণিজ্যের উপর কঠোর নিষেধাজ্ঞার অবসানের পর মার্কিন ডলারের বিপরীতে সিরিয়ান পাউন্ডের মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। এতে প্রতিবেশী দেশগুলো থেকে হাজার হাজার সিরিয়ানদের ফিরে আসা ও বাজারে মার্কিন ডলার এবং তুর্কি মুদ্রার উন্মুক্ত ব্যবহারকে দায়ী করছেন অনেকে। ঋতু সাহা, 71। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান জানিয়েছেন, সরকার যদি দাবি না মানে তাহলে তিনি প্রবাসীদের প্রতি রেমিটেন্স পাঠানোর বন্ধের আহ্বান জানাবেন। আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে বৈঠকের পর তার বোন আলিমা খান এ তথ্য জানিয়েছেন। এ সময় তিনি অর্থনৈতিক অব্যবস্থাপনার জন্য সরকারকে দায়ী করেন। বলেন, পিটিআইকে ক্ষমতাচ্যুত করার পর লাখ লাখ নাগরিক দারিদ্র্যসীমার নিচে চলে এসেছে। অন্যদিকে এক শ্রেণী বিদেশে অর্থ পাচার করছে। আলিমা খান বলেন, যেসব দাবি উপস্থাপন করা হয়েছে তা যদি সরকার না মানে তাহলে ইমরান খান প্রবাসীদের রেমিটেন্স পাঠানো বন্ধের আহ্বান জানাবেন। পিটিআইয়ের দাবিগুলির মধ্যে অন্যতম হল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, 9 মের দাঙ্গা ও 26 নভেম্বরের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন। বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া নির্বাচন আয়োজনের সময় নির্ধারণের বিষয়ে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দফতরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এসব কথা বলেন। বাংলাদেশে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার যে সন্ধান তদন্ত কমিটি পেয়েছে তাতে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টিও স্পষ্ট করেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইমরান আনসারি। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জাতীয় নির্বাচনের যে সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেছেন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে বুধবার ওয়াশিংটনস্থ দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল জানান, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে সমর্থন করে। আমরা নির্বাচনের প্রস্তুতির জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে সেটি আমরা স্বাগত জানাই, যা শেষ পর্যন্ত বাংলাদেশি জনগণকে তাদের নিজস্ব নেতৃত্ব নির্বাচন করার সুযোগ দেবে। নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ সহ সব বিষয়ে আমাদের সব সময় পর্যবেক্ষণ থাকবে। অবশ্যই এই পুরো প্রক্রিয়া জুড়ে আইনের শাসন, একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে আমরা উৎসাহিত করছি এবং যেমনটা আমরা সমগ্র বিশ্বে চাই, শান্তিপূর্ণ উপায়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষেই আমাদের অবস্থান। সম্প্রতি বাংলাদেশে গুম সংক্রান্ত যে তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। গুম সংক্রান্ত তদন্তের প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়।
গত 2 দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে এমন প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন, যা ভুক্তভোগীদের অনির্দিষ্ট সময়ের জন্য আটক বা নিখোঁজ হওয়ার মতো ট্রমা বা মানসিক যন্ত্রণা দেয়। আমরা অন্তর্বর্তী সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই। এদিকে একই সময়ে ভারতে বাংলাদেশ কনসুলেটে দেশটির উগ্রপন্থীদের হামলা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ওয়াশিংটনস্থ ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশি আমেরিকানরা। ইমরান আনসারি, ৭১, যুক্তরাষ্ট্র। ইউক্রেনের আরও 2টি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে পূর্ব ইউক্রেনের ডনেস্ক অঞ্চলের 2টি নতুন বসতি তারা দখল করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে রুশ বাহিনী স্টারি টার্নি এবং ট্রুডোভকে মুক্ত করেছে। এই 2 শিল্পনগরী কুরাখোভের কাছে অবস্থিত, যা অনেকদিন ধরে দখল করতে চাইছে রাশিয়া। এদিকে ইউক্রেনের শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কেলেক জানুয়ারিতে শুরুতে কিয়েভ সফরে পরিকল্পনা করছেন। কিয়েভে ইউক্রেনের সিনিয়র নেতাদের সাথে আলোচনা করবেন তিনি। রাশিয়ার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ ও তার সহযোগীকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে 29 বছর বয়সী এক তরুণকে আটক করা হয়েছে। তিনি উজবেকিস্তানের নাগরিক। বুধবার রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি এ তথ্য জানিয়েছে। রাশিয়ার নিরাপত্তা সংস্থা বলছে ইউক্রেনের গোয়েন্দারাই এই সন্দেহভাজনকে নিয়োগ দিয়েছেন। তবে এই সন্দেহভাজনের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। এদিকে এরই মধ্যে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা দাবি করেছে তারা এই হত্যার পেছনে রয়েছে। রাশিয়ার রাসায়নিক অস্ত্র বিষয়ক প্রধান ছিলেন কিরিলভ। তবে ইউক্রেন বলছে কিরিলভ যুদ্ধাপরাধ করেছেন, তাই তাকে লক্ষ্যবস্তু করে হামলা চালানোটা ন্যায়সঙ্গত। ভারতে যাত্রীবাহী ফেরির সঙ্গে দেশটির নৌবাহিনীর একটি স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে 13 জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই উপকূলে এই ঘটনা ঘটে। বুধবার ভারতীয় গণমাধ্যম জানায় নিহতদের মধ্যে 10 জন ফেরির যাত্রী আর অন্য 3 জন নৌবাহিনীর সদস্য। এছাড়া এই দুর্ঘটনায় 100 জনের বেশি লোককে উদ্ধার করা হয়েছে। এখনও যারা নিখোঁজ আছেন তাদের সন্ধান করছে দেশটির নৌ উপকূলরক্ষী বাহিনী। ভারতীয় নৌবাহিনী জানায় তাদের নৌযানের একটি ইঞ্জিনে ত্রুটি হয়েছিল। ইঞ্জিন পরীক্ষা চলাকালীন নৌবাহিনীর একটি নৌযান নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ফেরিকে ধাক্কা দেয়। প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছে তারা। এদিকে দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম এমন একটি টিকা প্রস্তুত করেছে রাশিয়া। শিগগিরই রোগীদের মধ্যে বিনামূল্যে সেটি বিতরণ করা হবে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণা কেন্দ্র রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের মহাপরিচালক আন্দ্রিয়ে ক্যাপ্রিন দেশটির বেতার সংবাদ মাধ্যম রেডিও রাশিয়াকে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আশা করা হচ্ছে 2025 সালের শুরুর দিকে জনগণের জন্য এই টিকা উন্মুক্ত করা সম্ভব হবে। নতুন এই টিকাটি প্রস্তুতের সর্বাধুনিক মেসেঞ্জার RNA বা mRNA প্রযুক্তি অনুসরণ করা হয়েছে বলেও জানান তিনি। রাশিয়ার বেশ কয়েকটি প্রথম সারির ক্যান্সার গবেষণা কেন্দ্রের সঙ্গে সমন্বিতভাবে টিকাটি প্রস্তুত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রাশিয়ার শীর্ষস্থানীয় মেডিকেল গবেষণা কেন্দ্র গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অ্যাপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তত্ত্বাবধানে টিকার মেডিকেল ট্রায়ালও শেষ হয়েছে। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।